হ্যালো ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম হেয়ার। আচ্ছা, আপনার কি মনে হয় কোনো একটা দেশের কারেন্সি ভ্যালু বেশি হলে ভালো নাকি কম হলে ভালো? মানে $1 মান যদি $1 থেকেও বেশি হয় সেটা ভালো নাকি $1 থেকে কম হলে ভালো? চলেন এই টপিকটাকেই ব্রেকডাউন করার ট্রাই করি আজকের এই ভিডিওতে। এটা অল অ্যাবাউট মানি সিরিজের থার্ড অ্যান্ড লাস্ট এপিসোড। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার কাছে কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, আর কথা না বাড়িয়ে চলেন আজকের টপিকে আসা যাক। টাকার ভ্যালু কম হলে ভালো নাকি বেশি হলে ভালো? এই কোয়েশ্চেনের ডিরেক্ট অ্যান্সার দেওয়া অনেক কমপ্লিকেটেড। এখানে কারেন্সি ভ্যালু স্ট্রং হওয়া বা উইক হওয়া দুইটাই ভালো। এটা ডিপেন্ড করে কোনো একটা দেশের ইকোনমিক্স পার্সপেক্টিভের উপর। ফর এক্সাম্পল, আমরা চায়নার মতো দেশের কথা চিন্তা করতে পারি। চায়না একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, যারা অনেক বেশি পরিমাণে পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করে, যার জন্য চায়নার মতো কান্ট্রিগুলো প্রেফার করে যে তাদের কারেন্সি উইক হোক, কারণ তাদের কারেন্সি উইক হলে অন্য দেশের কাছে তাদের প্রোডাক্টগুলো সস্তা হবে, যার কারণে সবাই তাদের কাছ থেকেই প্রোডাক্ট নিতে চাবে এবং তারা এক্সপোর্ট মার্কেটে ডমিনেট করতে পারবে। অপরদিকে যদি আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রিদের কথা চিন্তা করি, তারা তাদের স্ট্রং কারেন্সি প্রেফার করে, কারণ তাদের কারেন্সি স্ট্রং হলে তাদের জন্য প্রোডাক্ট ইম্পোর্ট করা অনেক সস্তা হয়ে যাবে এবং তারা অনেক অল্প মূল্যে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবে, যার জন্য ইউএসের মতো ওয়েল ডেভেলপড কান্ট্রিগুলো তাদের কারেন্সি অনেক স্ট্রং রাখার ট্রাই করে। এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, কোনো একটা দেশকে ডেভেলপ করার জন্য কি কারেন্সি স্ট্রং হওয়া দরকার? এটার আনসার হলো না। ফর এক্সাম্পল, আমরা জাপান চিন্তা করতে পারি। জাপান কিন্তু একটা ওয়েল ডেভেলপড কান্ট্রি, বাট জাপানের কারেন্সি যদি আপনি দেখেন সেটা বাংলাদেশের থেকে উইক। চলেন এখন আমাদের দেশের দিকে তাকানো যাক। বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে যদি কথা বলা হয় তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের কথা বলতেই হয়। ইপিবি বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এর মতে 2022-23 সালে বাংলাদেশ $46.99 বিলিয়ন আরএমজি বা রেডিমেড গার্মেন্ট সেক্টর থেকে এক্সপোর্ট করেছে, যার মাঝে নিটওয়্যার ছিল $27.73 বিলিয়ন এবং ওভেন ফেব্রিক ছিল $21.25 বিলিয়ন। একইভাবে বাংলাদেশ যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট বাইরের দেশগুলো থেকে ইম্পোর্ট করে, যেমন র ম্যাটেরিয়াল লাইক সুতা, তুলা, কাপড়, দেন কাপড় তৈরির মেশিনারিজ, এবং বাংলাদেশের অনেক বড় অঙ্কের টাকা বাংলাদেশ সরকার জ্বালানি আমদানিতে খরচ করে। সো যদি বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেশি হতো তাহলে এই মালামালসমূহ ইম্পোর্ট করা বাংলাদেশের জন্য অনেক সস্তা হতো। অনেক কম দামে আমরা বিভিন্ন মেশিনারিজ, র ম্যাটেরিয়াল এবং জ্বালানি ইম্পোর্ট করতে পারতাম। ওকে, এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, বাংলাদেশ কি একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি নাকি এক্সপোর্ট ওরিয়েন্টেড? তো বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, বাট ইম্পোর্ট বেসড কান্ট্রি। এখন আপনি আমাকে আস্ক করতে পারেন এটার মানে আবার কি? চলেন এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। আমরা 2022-23 সাল যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ টোটাল এক্সপোর্ট করেছে $57,316 মিলিয়ন, বাট ইম্পোর্ট করেছে $93,776 মিলিয়ন। মানে এক্সপোর্টের থেকে $36,460 মিলিয়ন বেশি ইম্পোর্ট করেছে, যার জন্য বাংলাদেশ একটি ইম্পোর্ট বেসড কান্ট্রি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় কীভাবে? কারণ এই দেশের তো এক্সপোর্টের থেকে ইম্পোর্টের হারই বেশি। বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড হওয়ার পেছনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ আছে, যেমন আমাদের দেশের ইকোনমিক পলিসিগুলো এক্সপোর্ট বেসড। দেন গ্লোবাল টেক্সটাইল মার্কেটে বাংলাদেশ একটি বড় জায়গা করে রেখেছে, যা বাংলাদেশকে একটি এক্সপোর্ট বেসড কান্ট্রির আওতায় নিয়ে আসে, এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিক ভিশন বাংলাদেশকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে সাহায্য করছে। এখন আপনি নিজে চাইলেই আপনার কোয়েশ্চেনের আনসার খুঁজে নিতে পারবেন যে টাকার মান বেশি হলে ভালো নাকি কম হলে ভালো, বাট ইন রিয়ালিটি এটার কোনো অ্যাকচুয়াল অ্যান্সার নেই। এটি একটি কন্ট্রোভার্সিয়াল টপিক। আমরা যদি বাংলাদেশকে এক্সপোর্ট বেসড কান্ট্রি হিসেবে ধরি তাহলে টাকার মান কম হলে ভালো, আবার যদি বাংলাদেশের ইম্পোর্ট সেক্টরে নজর দিই তাহলে মনে হবে যে টাকার মান বেশি হলেই ভালো। এখন প্রশ্ন হলো, এই কন্ট্রোভার্সির সলিউশন কি? রিমাইন্ডার, হোয়াট এভার আই এম গোয়িং টু সে নাও ইজ এন্টায়ারলি বেসড অন মাই পার্সোনাল থটস। ইটস ক্যান বি রাইট অর রং। আই এম নট এ ইকোনমিক এক্সপার্ট বাই দ্য ওয়ে। আমার মতে বাংলাদেশকে ফার্স্ট অফ অল ইম্পোর্ট কমানো লাগবে। যেই র ম্যাটেরিয়ালগুলো দেশের বাহির থেকে ইম্পোর্ট করা হয় সেগুলো বাংলাদেশে উৎপন্ন করার মতো এনভায়রনমেন্ট তৈরি করা লাগবে। এবং আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ অনেক পরিমাণে মেশিনারি দেশের বাহির থেকে ইম্পোর্ট করে। বাংলাদেশের উচিত টেকনোলজি বেসড রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা, এবং বাংলাদেশ সরকার অনেক বিপুল পরিমাণে টাকা খরচ করে জ্বালানি তেল ইম্পোর্ট করার জন্য। এটার সলিউশন হিসাবে বাংলাদেশ সরকারের উচিত পাবলিক ট্রান্সপোর্টগুলোতে বেশি করে ইনভেস্ট করা এবং পার্সোনাল কারের উপর অনেক বেশি পরিমাণে ট্যাক্স চার্জ করা। এখানে আমি মেট্রো রেলের জন্য বাংলাদেশ সরকারকে অ্যাপ্রিসিয়েট করব, পাশাপাশি আমি বাংলাদেশের রেলওয়ের সমালোচনা করতে চাবো, কারণ এই সেক্টরে এত বেশি পরিমাণে ব্ল্যাক মার্কেটিং হয় যেটা মানুষকে ফোর্স করে ব্ল্যাকে এক্সট্রা পে করে টিকিট কেনার জন্য।
ওকে গাইস, এগুলোই ছিল আমার অপিনিয়ন। আশা করি আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবং আপনার যদি কোনো ধরনের কোয়েশ্চেন, সাজেশন বা অপিনিয়ন শেয়ার করার থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, শেয়ার করতে পারেন। আপনি যদি ইনফরমেটিভ ভিডিও লাইক করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, এখানেই অল অ্যাবাউট মানি সিরিজের শেষ হচ্ছে। আপনি যদি আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড বাই।